দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান আমরা প্রত্যেকেই জানি, এবং তার মামা কংস বাসুদেব এবং দৈবকীকে কারাগারে বন্দী করে রেখেছিলেন, কারণ নাকি তিনি জানতেন যে অষ্টম গর্ভের সন্তান যে জন্মগ্রহণ করবে সেই কংসকে বধ করবে। এখন কংস করলেন কি? 7 জন সেই সন্তানকে তিনি হত্যা করলেন, কিন্তু একজন যে বোন তাকে তিনি হত্যা করলেন না। কিন্তু তাতে কি তিনি রক্ষা পেয়েছিলেন? না, পাননি। গল্পের নীতিকথা কি? নীতিকথা এই, তোমরা এই যে 3rd সেমিস্টার পরীক্ষা দেবে, সমস্ত শর্ট প্রশ্নের ওপরে তোমাদের পরীক্ষা হবে। তাই এক একটা অধ্যায়ে 200, 300, 500 পর্যন্ত এই যে ছোট ছোট প্রশ্ন, এই যে মুখস্থ করার যে প্রবণতা তৈরি করেছ, এটা না করে বরং এক একটি অধ্যায়কে যদি মনোযোগ সহকারে ঠিক করে বুঝে নিতে পারো, তাহলে তুমিই হবে প্রশ্নকর্তা, তুমি প্রশ্ন তৈরি করতে পারবে। তোমাকে আর ছোট ছোট 500 কিংবা 600 প্রশ্ন মুখস্থই করতে হবে না। আজকে তোমাদের আমি সেই কৌশল বা কিভাবে খাতাতে তোমরা এই বিষয়গুলোকে লিখে রাখবে তারই পদ্ধতি আলোচনা করছি। তোমরা প্রথমে করবে কি, একটা খাতা নিয়ে নেবে। আমি যেসব তোমাদের ছোট ছোট প্রশ্নগুলোর কৌশলগুলোকে বলছি, এইগুলোকে তোমরা কিন্তু ক্রমান্বয়ে লিখে রাখবে। দেখবে 600-700 নয়, মাত্র কয়েকটা প্রশ্নই তুমি কিন্তু সমস্ত প্রশ্নের সমাধান করে নিতে পারবে। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে ভিডিওগুলোকে যে অধ্যায়ের আমি দেবো, সেই প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে। কোনোভাবেই টানা হেঁচড়া করা চলবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে, বুঝতে হবে। একবারে না হয় 2বার 3বার তুমি দেখো এবং উপলব্ধি করার চেষ্টা করো। তারপরে এই অধ্যায় ভিত্তিক যে ছোট ছোট কয়েকটা প্রশ্ন কৌশল, এই কৌশলগতভাবে যেভাবে আমি লেখাবো বা দেবো, তোমরা সেগুলোকে কিন্তু খাতাতে নোট করে রাখবে। দেখবে প্রত্যেকটা অধ্যায় থেকে সুন্দরভাবে তুমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করতে পারছো। তাই আর বেশি কথা নয়, তোমরা চটপট একটা খাতা তৈরি করে নাও। যেহেতু এখনো বই পাবলিশড হয়নি, সমস্ত অনেক জায়গাতে বই এসে পৌঁছায়নি, কিছু কিছু জায়গাতে 2-1টা প্রকাশনীর বই পৌঁছেছে। পারলে আর একটু সময় নিয়ে তারপরে বই কেনো, কারণ সিলেবাসের রদবদল হয়েছে। বই কেনার আগে তোমরা আমি যে কয়েকটা ভিডিও দিচ্ছি এবং ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে যে কৌশল অবলম্বন করে লিখতে বলছি, খাতাতে সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখো। দেখবে এর মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার সাফল্য খুঁজে পাবে। তাহলে বিষয়টাকে ভালো করে লক্ষ্য করো। আমি যেটা বলতে চাইছি সে বিষয়টা হচ্ছে কি, যে আমরা ছোট ছোট প্রশ্নগুলো কিছু মুখস্থ অবশ্যই করব যেগুলো প্রয়োজন, কিন্তু ধরো মূল আলোচনা বিষয়ের মধ্যে যেটা ব্যাখ্যামূলক জিনিসগুলোকে থাকবে খাতাতে, সেটাকে সেইভাবেই নোট করে রাখতে হবে। তাহলে কি হবে, আমাকে অনেক বেশি প্রশ্ন মুখস্থ করতে হবে না। দেখো তারই কৌশলটা আমি এখানে দেখিয়েছি। বেশ কিছু ছোট ছোট প্রশ্ন যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, লিখতে হবে, সেগুলো দিয়েছি। তার সাথে সাথেই আমি দিয়েছি দেখো ব্যাখ্যামূলক বিষয়ক বেশ কিছু কিছু তথ্য দিয়ে রেখেছি, যে তথ্যগুলো মনে থাকলেই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে একটা প্রশ্ন তুমি যেটা মুখস্থ করছো সেটা 3ভাবে 4ভাবেও কিন্তু প্রশ্ন করা যায়, সেটা নিজে থেকে বুঝতে পারবে। দেখে নাও তাহলে কি কি প্রশ্নগুলো দিয়েছি। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম।
রাধাকৃষ্ণন কমিশন। আমি এইভাবে কেন দিলাম, একটা প্রশ্ন লিখছো, একটা উত্তর লিখছো, এইভাবে করার কোনো প্রয়োজন নেই। এইভাবে দাগ দিয়ে দিয়ে একটা একটা করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। লিখলে এটা। তৃতীয় প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা না 10 জন। আবার এই 10 জনের মধ্যে যে 7 জন ভারতীয় সদস্য ছিলেন এবং 3 জন বিদেশি সদস্য, তাহলে এই ভারতীয় যে সদস্য ছিল এখানে তোমার 7 জনের 7টা প্রশ্ন কিন্তু ক্রিয়েট হতে পারে। ধরো তোমাকে বলা হলো ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, তিনি ছিলেন ভারতীয় সদস্য, বিদেশি সদস্য, এইভাবে হয়তো তোমাকে কিছু কিছু দেওয়া হলো। কিংবা ধরো তোমাকে প্রশ্ন দেওয়া হলো ভারতীয় সদস্য ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য ছিলেন তারাচাঁদ হাইফেন এ, বি, আবার একটা অন্য কিছু, সি, যেগুলোর নামগুলো থাকলো না, তাহলে তারাচাঁদ এখানে সদস্য হবে। কিংবা জাকির হোসেন হবেন, কমলনারায়ণ বহল হতে পারেন। তাহলে এই 7 জনের নাম তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রথম কে ছিলেন না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি ছিলেন সভাপতি। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ইনি ছিলেন সম্পাদক। ডক্টর মেঘনাথ সাহা, যিনি ছিলেন সদস্য। ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার, ইনিও ছিলেন সদস্য। ডক্টর তারাচাঁদ, ইনি সদস্য। ডাক্তার জাকির হোসেন, ইনিও সদস্য ছিলেন। একটা ডক্টর কমল নারায়ণ বহল, অর্থাৎ ইনিও সদস্য ছিলেন। এই গেল ভারতীয় 10 জন যে সদস্য, তাদের মধ্যে 7 জন এবং 3 জন ছিলেন বিদেশি সদস্য। এই বিদেশি সদস্য কারা ছিলেন? ডক্টর জেমস এফ ডাফ, ইনি ছিলেন। ডক্টর আর্থার ইমার্গান এবং ডক্টর জন ট্রিগার্ড, এই 3 জন ছিলেন বিদেশি সদস্য। তাহলে এই 3 জন এবং 7 জন, মোট 10 জন সদস্য ছিলেন। এখান থেকে 10টা কেন, তোমাকে 20টা প্রশ্ন করা যেতে পারে, 30টা প্রশ্ন এখান থেকে হতে পারে। তাহলে এই কয়েকটা নামকে তুমি লিখে রাখলে, এরপরে যে প্রশ্নগুলো তোমাকে দেওয়া হবে সেগুলোকে লিখে রাখো এবং মুখস্থ করে ফেলো। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা হবে না 1500 জন। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের সংখ্যা, অর্থাৎ পৃষ্ঠার সংখ্যা ছিল কিন্তু 747 পৃষ্ঠা। ভারত সরকার কমিটি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন মোট 14টি, এবং এই 14টার আমি 7টা এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছি এবং আরও 7টা ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা লিখে নেবে। গ্রামীণ শিক্ষা উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল গ্রামীণ কৃষি শিল্প, পশুপালন ইত্যাদি বিজ্ঞানসম্মত উন্নয়ন। যদিও এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিচে ওই ডাটাবেস করে সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে, সেখানটা লিখে নেবে। কিন্তু এই প্রশ্নগুলো কিছু কিছু দিয়েছি কিভাবে আসতে পারে তার নমুনা হিসাবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের শিক্ষার সময়কাল হলো 2 বছর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটা ইউজিসি, প্রতিষ্ঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিচালনার জন্য থাকবে পরিচালন সমিতি। শিক্ষার মাধ্যম সম্পর্কে ত্রিভাষার সূত্রটি হলো, প্রথম আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় ভাষা যেটা হিন্দি এবং ইংরেজি ভাষা। পশ্চিমবঙ্গের গ্রামীণ সংস্থাটির নাম, অর্থাৎ গ্রামীণ যে বিশ্ববিদ্যালয়, তার নাম হচ্ছে শ্রীনিকেতন। কলেজগুলিতে কার্যদিবস কতদিনের কম হবে না, কতদিন কার্যদিবস চালাতেই হবে? 180 দিন, এর কম হবে না। শিক্ষার্থীরা পরীক্ষায় কত শতাংশ নম্বর পেলে প্রথম বিভাগ হবে? তখন ছিল 70%। শিক্ষার্থীরা কত শতাংশ নম্বর দ্বিতীয় বিভাগ বলা হবে? না 59 থেকে 69% এই নাম্বারটা পেলে। CABE এর সম্পূর্ণ নাম সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এইখান থেকে তোমাদের যা যা প্রশ্নগুলো হবে আরও অতিরিক্ত, সেগুলোই কিন্তু তোমাদের এখানে দেওয়া হলো তথ্যবেশ। অর্থাৎ গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শদানের জন্য NCRHE গঠন করা হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। অর্থাৎ NCRHEর পুরো নামটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। এটা মনে রাখবে, ছোট প্রশ্ন হিসেবে শূন্যস্থান হোক কিংবা MCQ হোক, যে কোনো জায়গাতে কিন্তু এই যে ফুল ফর্মগুলো, নামগুলো, পুরো নামগুলো, এগুলো লেখার জন্য প্রশ্ন কিন্তু দেয়। এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, একটা উদ্দেশ্য সম্পর্কে তোমরা জেনেছো, এখানে আরও 3-4টা উদ্দেশ্য সম্পর্কে দেওয়া আছে, এগুলো লিখে নেবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবং গ্রামীণ শিক্ষার পরিকল্পনা, এই গ্রামীণ শিক্ষার পরিকল্পনা শিক্ষার স্তর, যে স্তরে ভাগগুলো করা হয়েছিল, যেমন ধরো প্রাথমিক শিক্ষা,
যাকে বুনিয়াদী শিক্ষা, এটা ছিল 8 বছরের জন্য 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এবং উত্তর বুনিয়াদী আর মাধ্যমিক শিক্ষা 3 থেকে 4 বছর, এটার বয়সসীমা ছিল 15 থেকে 17 বছর পর্যন্ত। এবং কলেজীয় শিক্ষা যেটা ছিল 3 বছরের, সেটা ছিল 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা 2 বছর, যা 21 এবং 22 বছর বয়সে করা যেত। এবং সরকার যে 14টি গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেই গ্রামীণ সংস্থাগুলির মধ্যে কয়েকটি হলো এই শ্রীনিকেতনের নামটা আগে জানলে, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, উদয়পুর রাজস্থান, অমরাবতী মহারাষ্ট্র, এবং ওয়ারকা এটাও মহারাষ্ট্রে, এবং ইন্দোর মধ্যপ্রদেশ, আর গান্ধীগ্রাম তামিলনাড়ু, এবং জামিয়ানগর দিল্লি। আরও যে 7টা আছে সেটা ভিডিওতে তোমরা অবশ্যই দেখলে পাবে এবং সেখান থেকে লিখে রাখবে। তাহলে যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো তাদেরকে প্রত্যেককেই বলবো যে তোমরা আমার চ্যানেলে থাকার জন্য এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবে। ভালো লাগলে একটা লাইক করবে। সবাই ভালো থেকো।